আমি সুভাষ বলছি। শৈলেশ দে, পর্ব ১৩। ওদিকে সবার অলক্ষ্যে শুরু হলো বিচারের প্রহসন। আসামি চট্টল সূর্য, সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার, কল্পনা দত্ত। যে সূর্য সেনের ভয়ে সাম্রাজ্যবাদী সরকার গত ৩ বছরের মধ্যে একটি দিনও নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, তাকে যে তারা এত সহজে রেহাই দেবে না তা বলাই বাহুল্য। কাজেও তাই হলো। দুজনকেই দেয়া হলো মৃত্যুদণ্ড। কল্পনা দত্তর যাবজ্জীবন দ্বীপান্তর। এবার প্রতিশোধ নেওয়ার পালা। কিন্তু কে নেবে প্রতিশোধ? বলতে গেলে সবাই তখন কারা প্রাচীরের অন্তরালে। এই অবস্থায় কে নেবে এই গুরু দায়িত্বভার? আমরা নেব। এগিয়ে এলেন নিত্যগোপাল ভট্টাচার্য, হিমাংশু ভট্টাচার্য, কৃষ্ণ চৌধুরী, হরেন্দ্র চক্রবর্তী প্রমুখ চট্টলের মৃত্যুভয়হীন বালকবৃন্দ। অগ্নি ঋষি মাস্টারদার প্রতি এই অন্যায় দণ্ডাদেশ কিছুতেই আমরা মুখ বুজে সহ্য করব না। এর জবাব আমরা দেবই। জবাব দিলেন ৭ই জানুয়ারি পল্টনের ক্রিকেট খেলার মাঠে। শ্বেতাঙ্গ সমাজের সবাই সেদিন উপস্থিত। চারপাশে পুলিশ ও মিলিটারির নিবিড় বেষ্টনী, সুতরাং আশঙ্কার কোনো প্রশ্নই ওঠে না। নিশ্চিত মৃত্যু জেনেও অমিত বিক্রমে এগিয়ে গেলেন চট্টলের সেই বীর বালকবৃন্দ। তারপরই কান ফাটানো আওয়াজ, বুম বুম, সেই সঙ্গে রিভলভার গর্জন, দ্রাম দ্রাম দ্রাম। রক্তে রক্তে স্নান করে উঠলেন পুলিশ সুপার মিস্টার ক্লিয়ারি। আহতের সংখ্যাও কম হলো না। তারপরেই শুরু হলো পুলিশ ও মিলিটারির পাল্টা আক্রমণ। যা অনিবার্য তাই হলো। নিত্যগোপাল ভট্টাচার্য আর হিমাংশু ভট্টাচার্য ঘটনাস্থলেই নিহত হলেন। কৃষ্ণ চৌধুরী আর হরেন্দ্র চক্রবর্তী প্রাণ উৎসর্গ করলেন ফাঁসির রজ্জুতে। তালিকা এখানেই শেষ নয়। এর বাইরেও আরও কয়েকজন তরুণ কর্মী বিভিন্ন ঘটনায় প্রাণ দিয়েছেন, যাদের কথা এখানে বলা হয়নি। তারা হলেন হিমাংশু সেন, অর্ধেন্দু দস্তিদার, শৈলেশ্বর চক্রবর্তী, বীরেন দে প্রমুখ শহীদবৃন্দ। চট্টল যুব বিদ্রোহে এদের কারো ভূমিকাই কম উল্লেখযোগ্য নয়। ১৯৩৪ সাল ১১ই জানুয়ারি সন্ধ্যা ৭টা। সহসা একটা চাপা চঞ্চলতা ছড়িয়ে পড়ল চট্টগ্রাম জেলে আবদ্ধ যুব বিদ্রোহের বন্দীদের মধ্যে। মাস্টারদা, মাস্টারদা, মাস্টারদা। কনডেমড সেল থেকে ওয়ার্ডারের সাহায্যে মাস্টারদা গোপনে একটি বাণী পাঠিয়েছেন তার সহকর্মীদের উদ্দেশ্যে। তার শেষ বাণী, কাগজের দুপাতায় লেখা মাস্টারদার সেই অমূল্য অন্তিম বাণীটি আমি এখানে তুলে দিচ্ছি মল্লিকা। Ideal and unity is my farewell message. Rope is hanging over my head. Death is knocking at my door. Mind is soaring towards eternity. This is the time for sadhana. This is the time for preparation to embrace death as a friend, and this is the time to recall lights of other days as well. Sweet remembrance of you, all my dear brothers and sisters, break the monotony of my life and cheer me up at such a pleasant, at such a grave, at such a solemn moment. What shall I leave behind for you? Only one thing, that is my dream, a golden dream, a dream of free India. How auspicious a moment it was when I first saw it. Throughout my life, most passionately and untiringly, I have pursued it like a lunatic. I know not how far I proceeded towards the fulfillment of my dream. I know not where I am compelled to stop my pursuit today. If icy hands of death give you a touch before the goal is reached, then give the charge of your further pursuit to your followers as I do today.
Onward, my comrades, onward, never fall back. The day of bondage is disappearing and dawn of freedom is ushered in. Be up and doing, never be disappointed. Success sure. God bless you. Never forget the 18th April 1930, the day of Eastern Rebellion in Chittaganj. Keep ever fresh in your memory the fights of Jalalabad, Julda, Chandarnagar, and Dhalghat. Write in red letters in the core of your hearts the name of all patriots who have sacrificed their lives at the altar of India's freedom. My earnest appeal to you, there would be no division in our organization. My blessings to you all inside and outside the jail. Fare you well. Long live revolution. Bande Mataram. Chittaganj Jail, 11th January 1934 at 7 p.m. আমার শেষ বাণী, আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার ওপর ঝুলছে, মৃত্যু আমার দরজায় করাঘাত করছে, মন আমার অসীমের প্রাণে ছুটে চলেছে। এই তো আমার সাধনার সময়, এই তো আমার মৃত্যুকে বন্ধুর মতো আলিঙ্গন করার সময়, হারানো দিনগুলোকে নতুন করে স্মরণ করার সময়। আমার ভাই বোনগণ, তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, আমার এই বৈচিত্র্যহীন জীবনের একঘেয়েমিকে তোমরা ভেঙে দাও, আমাকে উৎসাহ দাও। এই আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, তা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন, স্বাধীন ভারতের স্বপ্ন। এই শুভ মুহূর্তে আমি প্রথমে এই স্বপ্ন দেখেছিলাম, উৎসাহ ভরে সারা জীবন তার পেছনে উন্মত্তের মতো ছুটেছিলাম। জানি না এই স্বপ্নকে আমি কতটুকু সফল করতে পেরেছি। আমার মৃত্যুর শীতল স্পর্শ যদি তোমাদের মনকে এতটুকু স্পর্শ করে, তবে আমার এই সাধনাকে তোমরা তোমাদের অনুগামীদের মধ্যে ছড়িয়ে দিও, যেমন আমি তোমাদের দিয়েছিলাম। বন্ধুগণ, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। দাসত্বের দিন চলে যাচ্ছে, স্বাধীনতার লগ্ন আসন্ন। ওঠো, জাগো, জয় আমাদের সুনিশ্চিত। 1930 সালের 18 এপ্রিলের চট্টগ্রাম বিদ্রোহের কথা কোনোদিনও ভুলো না। জালালাবাদ, জলধা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সবসময় মনে রেখো। যেসব বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামের জীবন উৎসর্গ করেছেন, তাদের নাম মনের গভীরে রক্তাক্ষরে লিখে রেখো। আমার একান্ত অনুরোধ, এই সংগঠনকে তোমরা কোনোদিনই ভেঙে দিও না। জেলের বাইরে ও ভিতরে সবার জন্যে আমার আশীর্বাদ ও ভালোবাসা রইল। বিদায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দে মাতরম। চট্টগ্রাম জেল, 11ই জানুয়ারি 1934, সন্ধ্যা 7 ঘটিকা। চট্টগ্রাম যুব বিদ্রোহের অন্যতম সৈনিক শ্রদ্ধেয় অর্ধেন্দু গুহর সৌজন্যে প্রাপ্ত। নিঝুম নিশুতি রাত্রি, চারিদিকে মৌন অকম্পিত। কন্ডেমড সেলের অভ্যন্তরে মাস্টারদা ঘুমে অচেতন। সারা মুখে তার নিরুদ্বেগ জীবনের সুপ্ত প্রশান্তি। হঠাৎ ঘুম ভেঙে গেল দরজা খোলার শব্দে। সব প্রস্তুত, এবার যেতে হবে। সে দৃশ্য ভোলবার নয়। দৃঢ় নিশ্চিত পদক্ষেপে বদ্ধ মঞ্চের দিকে এগিয়ে চলেছেন মাস্টারদা আর তারকেশ্বর দস্তিদার। মুখে তাদের সেই একই ধ্বনি, একই মাতৃমন্ত্র, বন্দে মাতরম, বন্দে মাতরম। নিষ্ফল আক্রোশে গরাদে মাথা ঠুকতে লাগলেন জেলে আবদ্ধ শত শত বন্দির দল। বন্দে মাতরম, বন্দে মাতরম, মাস্টারদা জিন্দাবাদ। শুরু হলো বেপরোয়া লাঠিচার্জ। শুধু একবার নয়, বলতে গেলে সারা রাত ধরেই। না কোনো রকম জয়ধ্বনি দেওয়া চলবে না, একটি কথাও নয়। কে কার কথা শোনে? হাজার হাজার পুলিশ ও মিলিটারি মেশিনগান দিয়েও যাদের পরাভূত করতে পারেনি, তাদের স্তব্ধ করা কি এতই সহজ? তাই সব কিছু তুচ্ছ করে একটানা বেজে চলল সেই মাতৃমন্ত্র, বন্দে মাতরম, মাস্টারদা জিন্দাবাদ। তাদের সঙ্গে সুর মেলালেন সাধারণ কয়েদির দল। মাস্টারদা জিন্দাবাদ, মাস্টারদা জিন্দাবাদ, মাস্টারদা জিন্দাবাদ। সে সুর মিলিয়ে গেল দূর থেকে দূরান্তরে। সেখানেও আবাল বৃদ্ধ বনিতার কণ্ঠে রব উঠল, মাস্টারদা জিন্দাবাদ, মাস্টারদা জিন্দাবাদ। সূর্য অস্ত গেল,
কিন্তু মুহূর্তের জন্য। পরেক্ষণেই আবার নতুন করে আকাশে সূর্য উঠল অমর জ্যোতির লেখায়। সে নতুন আলো বাংলার দিকে দিকে, প্রতিটি ধূলিকণাতে আবার নতুন করে লিখে দিল, মাস্টারদা জিন্দাবাদ, তোমার মৃত্যু নেই, তুমি অমর মৃত্যুঞ্জয়ী। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অগ্নিযুগ ছোট্ট একটি শব্দ, কিন্তু কি গভীর নিষ্ঠা, কি অপরিসীম আত্মত্যাগ, কি অশেষ নির্যাতনের কাহিনী না জড়িয়ে আছে ছোট্ট এই শব্দটির মধ্যে। তার পূর্ণাঙ্গ ইতিহাস আজও লেখা হয়নি, বোধহয় হবেও না কোনো দিন। শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে, তারপর শুধু ইতিহাস আর ইতিহাস। স্বাধীনতার বেদি মূলে শত সহস্র শহীদের নিঃশেষ আত্মবিসর্জনের রক্তরাঙা ইতিহাস। 1930 সালে অনুষ্ঠিত হলো শেষ পর্ব। তার প্রথম সূত্রপাত চট্টগ্রাম সশস্ত্র বিপ্লব, তারপর এখানে ওখানে সর্বত্র। সুভাষ প্রসঙ্গে আমি শুধু তার সমসাময়িক কাল অর্থাৎ এই শেষ পর্ব থেকেই কিছু কিছু অংশ তোমাকে শোনাতে চেষ্টা করব মল্লিকা। চট্টগ্রাম সশস্ত্র বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল 1930 সালের 18ই এপ্রিল। সুভাষ তখন জেলে। অপরাধ, গত বছরের আগস্ট মাসে নিখিল ভারত লাঞ্ছিত রাজনৈতিক দিবস উপলক্ষে সরকারি নির্দেশ অমান্য করে শোভাযাত্রা পরিচালনা করা, ফলে মোট 9 মাস সশ্রম কারাদণ্ড। অসহযোগ আন্দোলনের বন্দীদের ভিড়ে আলিপুর জেল তখন জমজমাট। সুভাষ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে। শোরগোল তুলল সাধারণ সত্যাগ্রহী বন্দীর দল। ওসব সি ক্লাস চোর কাটাদের সঙ্গে আমরা থাকতে রাজি নই। তাছাড়া কয়েদি পোশাক আমরা পরব না। পরবে না মানে? গর্জে উঠল জেল সুপার মেজর সোমদত্ত। আলবাত পড়তে হবে, তাছাড়া থাকতেও হবে সি ক্লাসে। কখনো না, কিছুতেই নয়। বলো ভাই সব, বন্দে মাতরম। বটে। সোমদত্তের নির্দেশে সঙ্গে সঙ্গে পাগলা ঘণ্টি বেজে উঠল ঢং ঢং করে। রে রে করে ছুটে এলো পুলিশ, হাবিলদার, ওয়ার্ডার ও সার্জেন্টের দল। হঠাৎ এই তলব কেন? সবাইকে লক আপে বন্ধ করো, আদেশ দিল মেজর সোমদত্ত। এক্ষুনি, জলদি। ওদিকে ঘণ্টা শুনে ততক্ষণে ওয়ার্ড ছেড়ে বাইরে এসে দাঁড়িয়েছেন সুভাষ, যতীন্দ্রমোহন, সত্যবক্সী প্রমুখ খ্যাতনামা নেতৃবৃন্দ। সবার চোখে মুখে সপ্রশ্ন জিজ্ঞাসা, কি ব্যাপার? এই সময়ে অসময়ে এই পাগলা ঘণ্টি কেন? কাউকে বাইরে থাকতে দেওয়া হবে না। সুভাষ প্রমুখ সবাইকে দেখেই সগর্জনে বলল মেজর সোমদত্ত, আমার হুকুম, এক্ষুনি সবাইকে যার যার ওয়ার্ডে ফিরে যেতে হবে, ইমিডিয়েটলি। গ্রাহ্য করলেন না কেউ। ওসব পুলিশি হুঙ্কারকে তারা থোড়াই পরোয়া করেন। বটে। রাগ ও অগ্নিশর্মা হয়ে সোমদত্ত এবার আদেশ দিল, চার্জ। সঙ্গে সঙ্গে হিংস্র পশুর দল ঝাঁপিয়ে পড়ল সুভাষের বলিষ্ঠ দেহটার ওপর। তারপর শুধু প্রহার আর প্রহার, যাকে বলে অমানসিক প্রহার। যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সত্যবক্সী, কিরণ শঙ্কর রায়, সত্যগুপ্ত, নৃপেন ব্যানার্জি প্রমুখ নেতৃবৃন্দ রেহাই পেলেন না। ঢালাও হুকুম যখন পাওয়া গেছে তখন ভাবনা কি? সুতরাং পেটাও, সব কটাকে পেটাও, আচ্ছা করে পেটাও। সে কি অট্টহাস্য তখন জেল সুপার মেজর সোমদত্তের। এত বড় সাহস তোমাদের, আমাদের সম্মান দেখাবে না? তাহলে দেখো যে লাঠির জোরে আমি সম্মান আদায় করতে পারি কি না। দেখতে দেখতে খবরটা ছড়িয়ে পড়ল মহানগরীর সর্বত্র। আলিপুর জেলে লাঠিচার্জ। কতগুলো নিম্ন শ্রেণীর পাঠান কয়েদিকে লেলিয়ে দিয়ে জেল সুপার সোমদত্তের পৈশাচিক উল্লাস। সুভাষ গুরুতর আহত, এখনও তার জ্ঞান ফেরেনি। বাঁচবেন কিনা বলা শক্ত। সেদিন কলকাতার অবস্থা আজ বোধহয় তুমি কল্পনাও করতে পারবে না মল্লিকা। সে কি তীব্র উত্তেজনা সেদিন সারা শহর জুড়ে। এত বড় স্পর্ধা ওই পাঞ্জাবি পুঙ্গব মেজর সোমদত্তের। এর প্রতিকার চাই, বিচার চাই। লক্ষ লক্ষ মানুষের ভাষার রূপ পেল বিভির মুখপাত্র বেণু সম্পাদক শ্রীযুক্ত ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়ের ভাষায়। সম্পাদকীয় স্তম্ভে তিনি লিখলেন, আমরা বাংলার সেই তারুণ্য শক্তিকে আহ্বান করি যে শক্তি গোটা আলিপুর জেল উপড়ে ফেলে গঙ্গার জলে ডুবিয়ে সরকারের এই অপকর্মের প্রতিবাদ করবে।
বিপ্লবীর পরিচয় তার কথায় নয়, কাজে। তাই দলীয় নির্দেশে বীরেন ঘোষ ও অন্যান্য বিপ্লবীদের সঙ্গে বেরিয়ে পড়লেন গুলি ভরা রিভলভার পকেটে নিয়ে। সোমদত্তের সিট চাই, নিজের রক্ত দিয়েই তাকে সুভাষের এই রক্তের ঋণ পরিশোধ করতে হবে। কোথায় সোমদত্ত? অত কাঁচা লোক সে নয়। বাঙালি যে কি চিজ তা ইতিমধ্যেই তার জানা হয়ে গেছে। তাই হাজার প্রয়োজনীয় সেপাই শান্তি পরিবৃত আলিপুর জেলের সেই দুর্ভেদ্য দুর্গ থেকে বাইরে পা বাড়াতে আর কোনো মতেই সে প্রস্তুত নয়। শেষ পর্যন্ত কেঁদে পড়ল পণ্ডিত মদনমোহন মালব্যের কাছে গিয়ে। ওদের হাত থেকে আপনি আমাকে বাঁচান পণ্ডিতজি, আপনার পায়ে পড়ি। গেট আউট! গর্জে উঠলেন পণ্ডিত মালব্য। এত বড় স্পর্ধা তোমার? কার গায়ে তুমি হাত দিয়েছ জানো? যাও, দূর হও আমার সম্মুখ থেকে। আমি তোমার মুখদর্শনও করতে চাই নে। সঙ্গে সঙ্গে বীর পুঙ্গব বাংলাদেশ থেকে হাওয়া। কথায় বলে, আপনি বাঁচলে বাপের নাম। আগে তো প্রাণ বাঁচুক, তারপর অন্য কথা। শুরু হলো নতুন পরিকল্পনা। কি করা যায় এখন? সোমদত্ত পলাতক, তা বলে রক্তের অক্ষরে লেখা সংকল্প তো আর মিথ্যে হতে পারে না। জবাব যে একটা কিছু দিতেই হবে, এমন জবাব দিতে হবে যা জন্মেও যেন কোনোদিন ওরা ভুলে না যায়। কি সেই জবাব, পরে তোমাকে সে কথা বলছি। 1930 সাল, ওদিকে চট্টল সূর্য সেন তখন ইতিহাসের পর ইতিহাস সৃষ্টি করে চলেছেন। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে উঠেছে এদিককার বিভিন্ন বৈপ্লবিক সংস্থাগুলি। আর দেরি নয়, সাম্রাজ্যবাদী শক্তিকে অবকাশ দিলে চলবে না। এবার এদিক থেকে আঘাত হানতে হবে। চারিদিক থেকে আঘাত হেনে ওদের জাঁতিকলে পিষে মারতে হবে। প্রথমেই আঘাত হানলেন যুগান্তকারী দলের দুই দুঃসাহসী তরুণ, দীনেশ মজুমদার আর অনুজা সেন। 25শে আগস্ট, বেলা তখন প্রায় 11টা। ডালহাউসি স্কোয়ার ইস্টে দাঁড়িয়ে দীনেশ মজুমদার আর অনুজা সেন। একটু দূরে শৈলেন নিয়োগী, অতুল সেন আর কালীপদ ঘোষ। বিপ্লব আন্দোলনের 1 নম্বরের শত্রু পুলিশ কমিশনার স্যার চার্লস টেগার্ট রোজই এ সময় লালবাজারে গিয়ে থাকেন তার নিজের গাড়িতে করে। আজ আর তার নিস্তার নেই। সময় হয়ে এলো বলে ওই যে দূরে তার গাড়িটা বাঁক নিয়েছে, ওই যে এগিয়ে আসছে একটু একটু করে। নিমেষে উঁচু হয়ে উঠল দীনেশ মজুমদারের হাতটা। পরক্ষণেই তিনি তীব্র আক্রোশে মারাত্মক টিএনটি বোমাটা ছুঁড়ে দিলেন টেগার্টের গাড়ি লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গোটা ডালহাউসি স্কোয়ার অঞ্চলটা। বুম! ধোঁয়া সরে যেতেই পরিণতি লক্ষ্য করে উত্তেজনায় বলিষ্ঠ দেহটা ফুলে উঠল দীনেশ মজুমদারের। না, ঠিক মতো লাগেনি। গাড়ি বাঁ দিকের দরজায় লেগে বাইরে ফেটে পড়েছে। ফলে ড্রাইভারের ডান হাতটা সামান্য জখম হয়েছে, কিন্তু টেগার্ট সম্পূর্ণ নিরাপদ। আর অনুজা, তার কি হলো? কি দুর্ভাগ্য! সামান্য দেরি হলো তার বোমাটা ছুঁড়ে দিতে, আর সেই মুহূর্তেই বিস্ফোরণের ফলে তার গোটা দেহটা গেল ছিন্ন ভিন্ন হয়ে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। প্রচণ্ড বিস্ফোরণে অনুজার পেট ফেটে গিয়ে তার সমস্ত নাড়ি ভুড়ি রাস্তায় ছড়িয়ে পড়েছে এখানে ওখানে সর্বত্র। প্রাণ শক্তিতে দেহটাকে সোজা রেখে ওই অবস্থার মধ্যেই অনুজা এগিয়ে গেলেন সামনের পার্কটাকে লক্ষ্য করে। তবে আর বেশিক্ষণ নয়। হাত বাড়িয়ে কোনো রকমে পার্কের একটা রেলিংয়ে সজোরে চেপে ধরে পরক্ষণেই তিনি লুটিয়ে পড়লেন জীবনী শক্তির অভাবে। সঙ্গে সঙ্গে সব শেষ। দীনেশ মজুমদারও রেহাই পেলেন না। চেষ্টা করলেন নিজের রক্তাক্ত দেহ নিয়ে পলায়ন পর জনতার ভিড়ে মিশে যেতে। জোর করে গেলেনও কিছুটা দূর, তারপরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শক্ত মাটির বুকে। তারপর আর কিছুই মনে নেই। অদ্ভুত লোক এই চার্লস টেগার্ট। কেউ কখনো তার হাতের মুঠো থেকে বড় একটা ফসকে যেতে পারেনি। এবারও তার ব্যতিক্রম হলো না। দলের অন্যতম প্রধান নেতা ভূপেন্দ্র কুমার দত্ত ও কিরণ মুখার্জি আগেই ধরা পড়েছিলেন। বোমা বিস্ফোরণের পরে প্রথমেই ধরা পড়লেন ডাক্তার নারায়ণ রায়, তারপর ডাক্তার ভূপাল বসু, অবশেষে জ্যোতিষ ভৌমিক, কালীপদ ঘোষ, সুরেন দত্ত, রোহিণী অধিকারী, অদ্বৈত দত্ত, অম্বিকা রায় প্রমুখ সবাই।
মেয়েরাও বাদ গেলেন না। নানা বিপ্লবী দলের বিশিষ্ট সভ্যদের মধ্যে শোভারানী দত্ত, কমলা দাস, রেণু সেন প্রমুখ সবাই ধরা পড়লেন একে একে। বোমা ষড়যন্ত্রের অন্যতম নেপথ্য নায়ক রসিক দাসও ধরা পড়লেন সেপ্টেম্বর মাসের 15 তারিখে। সবশেষে ধরা পড়লেন গড়পাড় লেডিজ হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট কমলা দাশগুপ্তা, বোমা ষড়যন্ত্রের ব্যাপারে যার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। একমাত্র ব্যতিক্রম মনোরঞ্জন গুপ্ত, তাও বেশি দিন নয়, মাস তিনেক বাদে তিনিও একদিন ধরা পড়ে গেলেন আকস্মিকভাবে। ফলে দলের স্বাভাবিক গতি স্বভাবতই একটু মন্থর হয়ে পড়ল সাময়িকভাবে। এবার বিচারের পালা। হাজার চেষ্টা করেও শেষ পর্যন্ত সাক্ষ্য প্রমাণের অভাবে মেয়েদের মামলায় জড়ানো সম্ভব হলো না, তাই বাধ্য হয়েই তাদের ছেড়ে দিতে হলো একে একে। কমলা দাশগুপ্ত একদিন ছাড়া পেয়ে বেরিয়ে এলেন জেলের বাইরে। শুরু হলো মামলা, একটা নয় দুটো। প্রথমটা কেবল দীনেশ মজুমদারের বিরুদ্ধে, অন্যটা বাদবাকি সবার বিরুদ্ধে। বিচারে কঠোর সাজা দেওয়া হলো সবাইকে। দীনেশ মজুমদারকে দেয়া হলো যাবজ্জীবন দ্বীপান্তর। পরেরটার বিবরণ সংবাদপত্র থেকেই শোনো। কলিকাতা বোমার মামলায় কঠোর দণ্ডাদেশ। গতকল্য আলিপুর স্পেশাল ট্রাইব্যুনালে কলিকাতা বোমা ষড়যন্ত্রের মামলার রায় দেওয়া হইয়াছে। 10 জন আসামির মধ্যে 8 জনের উপর 10 বছর হইতে 20 বছর পর্যন্ত দ্বীপান্তরের আদেশ হইয়াছে। আসামি অতুলচন্দ্র গাঙ্গুলি ও শরৎচন্দ্র দত্ত মুক্তি লাভ করিয়াছেন। দণ্ডের বহর। ডাক্তার নারায়ণচন্দ্র রায় এমবি, কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর, ইনি ও ডাক্তার ভূপাল বসু এমবি উভয়ই বিস্ফোরক আইনের 4B ধারার সহিত পঠিত 120B ধারা অনুসারে প্রত্যেকে 20 বৎসর করিয়া দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হইয়াছেন। সুরেন্দ্রনাথ দত্ত ও রসিকলাল দাস বিস্ফোরক আইনের 4B ধারার সহিত পঠিত 120B ধারা অনুসারে 15 বৎসর করিয়া দ্বীপান্তর দণ্ডে দণ্ডিত হইয়াছেন। জ্যোতিষচন্দ্র ভৌমিক ও অম্বিকাচরণ রায় ওরফে নন্দ ও আদিত্যচরণ দত্ত 12 বৎসর করিয়া দ্বীপান্তর দণ্ডে ও 302 ধারার সহিত 120B ধারা অনুসারে 8 বছর করিয়া সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইয়াছেন। রোহিণীকান্ত অধিকারী 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হইয়াছেন। আনন্দবাজার 22 নভেম্বর 1930। মামলার রায়ে আরও বলা হলো, 71 নম্বর মির্জাপুর স্ট্রিট ও সরস্বতী প্রেস হচ্ছে মূল কেন্দ্র, যেখান থেকে এই ষড়যন্ত্রের অনুপ্রেরণা এসেছে এবং যার সঙ্গে সংযুক্ত রয়েছেন মনোরঞ্জন গুপ্ত, অরুণ গুহ ও ভূপেন্দ্র কুমার দত্ত প্রমুখ যুগান্তর দলের নেতৃত্ববৃন্দ। আপিলে কিছুটা হেরফের হলো। সেখানে ডাক্তার রায় ও ডাক্তার ভূপাল বসুর হলো 15 বছর, সুরেন দত্তর 12 বছর, জ্যোতিষ ভৌমিকের 2 বছর। আর প্রমাণভাবে মুক্তি দেওয়া হলো রসিক দাস, অদ্বৈত দত্ত ও অম্বিকা রায়কে। তবে এ মুক্তি নয়, ছাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে জেল গেটেই আবার তাদের গ্রেপ্তার করে বিনা বিচারে আটক করে রাখা হলো বছরের পর বছর ধরে। তবে দীনেশ মজুমদারকে কিন্তু বেশি দিন ধরে রাখা সম্ভব হলো না। বছর দুয়েক বাদেই একদিন তিনি উধাও হলেন মেদিনীপুর জেলের আকাশ ছোঁয়া উঁচু পাঁচিল ডিঙিয়ে। তীব্র সংঘর্ষের ফলে আবার ধরা পড়লেন 1933 সালের 22 মে কর্নওয়ালিস স্ট্রিটে। এবার সাজা হলো প্রাণদণ্ড। সে আদেশ কার্যকরী হলো 1934 সালের 9 জুলাই তারিখে। এবার দুর্বার বেগে এগিয়ে এলো সেই বিভি। আঘাতের পর আঘাত হেনে দেখতে দেখতেই বিভির দুর্ধর্ষ তরুণবৃন্দ ব্রিটিশের সাম্রাজ্যবাদী দম্ভকে একেবারে মিশিয়ে দিলেন পথের ধুলোতে। সর্বাধিনায়ক হেমবাবুর কথা তোমাকে আগেই বলেছি। এলোমেলোভাবে কাজ করতে কোনোদিনই তিনি অভ্যস্ত নন। তার প্রথম কথাই হলো ডু অর ডাই।